গুড মর্নিং, সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। তোমরা জানো দীর্ঘদিন যাবত আমি তোমাদের সঙ্গে ম্যাথ এবং জিআই ক্লাস নিয়ে চলেছি টিডব্লিউএস একাডেমিতে। তো প্রত্যেকে যারা এখন অবধি জানো না যে আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ টিডব্লিউএস একাডেমি কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো তোমরা প্রত্যেকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবে। ঠিক আছে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে ভুলবে না এবং ডাউনলোড করে নিয়ে তোমরা রেজিস্টার করে নিয়ে আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকবে। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা আমি তোমাদের সঙ্গে নেব সেটা হচ্ছে ম্যাথের একদম যেটা বলতে পারি আমরা বেস, যেটা কিনা ম্যাথের বেস নাম্বার সিস্টেমের উপর থেকে একটা দুর্দান্ত ক্লাস তোমাদের আমি নিতে চলেছি। প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করবে প্রথম থেকে শেষ অবধি। আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে এবং শেষে তোমাদের কমেন্ট বক্সে তোমরা করে যাবে ক্লাসটি কেমন লাগলো। তো প্রত্যেকে ক্লাসটি মন দিয়ে দেখো। আমরা শিখবো একদম নাম্বার সিস্টেমের মূল, মানে একদম রুট থেকে, জিরো লেভেল থেকে আমরা শিখবো। ঠিক আছে, তো প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করবে কারণ আজকে আমরা করছি নাম্বার সিস্টেম। ঠিক আছে, আজকে আমরা ক্লাস করব নাম্বার সিস্টেমের উপর থেকে। ওকে, চল। তো দেখো, নাম্বার সিস্টেম বলতে গেলে আমরা প্রথমত আমি তোমাদের একটা ছক দেখাবো যেখানে কিনা তোমরা নাম্বার সিস্টেমটাকে আমরা ডিভাইডেড করে দিলাম। নাম্বার সিস্টেমটাকে আমরা একটু পার্টে ভেঙে নিলাম যে নাম্বার সিস্টেমস এর মানে হচ্ছে সংখ্যা, তথ্য। আমি সবকিছু বলবো আস্তে আস্তে। তো সেখান থেকে আমরা যদি দেখি যে এখানে আমাদের একটা দিকে আমরা রিয়েল নাম্বার পাই আর একটা দিকে আমরা ইমাজিনারি নাম্বার পাই, মানে একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এবং খুব ভালো করে দেখবে এই নাম্বার সিস্টেমের ভিতর থেকে আমরা কিন্তু এই রিয়েল নাম্বারটা নিয়ে এখন কিন্তু আলোচনা করব। ইমাজিনারি পার্ট বা অবাস্তব যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের সিলেবাসে বা আমাদের যে সিলেবাসের ভিতরে মূল কিন্তু রিয়েল নাম্বার থেকে। ঠিক আছে, মূল যে মানে প্রশ্নগুলি থাকে সেটা কিন্তু থাকে রিয়েল নাম্বার থেকে। ওকে, এবং সেখান থেকে আবার জটিল বা বাস্তব সংখ্যা, জটিল বা কমপ্লেক্স নাম্বার আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, সেটা হায়ার লেভেলে তোমাদের কিন্তু আলোচনা। আমাদের যে সিলেবাস আছে সেটা কিন্তু রিয়েল নাম্বার নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, প্রত্যেকে ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দাও। দেখো, রিয়েল নাম্বার আমরা শিখবো, কিন্তু সেখানে প্রতিটি নাম্বার, প্রতিটি ডিজিট সেগুলি আমরা শিখবো না, তা কখনো হয়? তাহলে এখানে দেখো, আমি তোমাদের এখানে লিখেছি নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, যেখানে কিনা আমরা একদম বেস থেকে শিখবো ডিজিটস, একদম বেস থেকে শিখবো। দেখো এই ডিজিট এবং নাম্বারের ভিতরে অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। হোয়াট ইজ ডিজিট, হোয়াট ইজ নাম্বার? খুব ভালো করে দেখো, এখানে আমি লিখেছি ডিজিটস, all the numbers are written using the symbol like 0 1 2 3 এভাবে 9 অবধি। তার মানে যত সমস্ত যে নাম্বারগুলো আছে সেগুলি যে সিম্বল দ্বারা লেখা হয়, মানে আমরা এই 0 1 2 3 এগুলোকে একটা সিম্বল বা প্রতীক হিসাবে দেখব, সেগুলোকে আমরা বলবো ডিজিট, মানে বাংলায় অঙ্ক। ঘুরে ফেলবে না, অঙ্ক আলাদা, নাম্বার আলাদা। ঠিক আছে, কারণ নাম্বার হচ্ছে ডিজিটের সমষ্টি। তাহলে দেখে নাও প্রত্যেকে, তাহলে অঙ্ক কি বাংলায় লেখা আছে, প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও। সমস্ত সংখ্যাগুলি আমরা যে সমস্ত প্রতীক বা সিম্বল দ্বারা গঠন করি বা লিখি, তাদের প্রত্যেকটিকে এক একটিকে বলা হয় অঙ্ক। কি বলা হয়? অঙ্ক বা ডিজিট। ঠিক আছে, তোমরা নোট করতে ভুলবে না। তাহলে প্রকৃতপক্ষে যে কোনো অঙ্ক একটি সংখ্যা, খুব ভালো করে লাইনটা খেয়াল করো, কিন্তু সমস্ত সংখ্যায় অঙ্ক নয় বা সমস্ত নাম্বার ডিজিট নয়। এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। দেখো, সাপোজ দেখো যে কোনো অঙ্ক, দেখো দুই একটা নাম্বার আমরা বলতে পারি, পরিষ্কার দেখবে। দেখো একইভাবে 2 এর সঙ্গে আমি একটা 1 and 2 করে দিলাম, নাম্বারটা হয়ে গেল 12। পরিষ্কার বুঝবে, নাম্বারটা হয়ে গেল 12। তাহলে দেখো 12 একটা সংখ্যা, সেটা কিন্তু ডিজিট নয়, 12-এর ভিতরে দুটো ডিজিট আছে। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত ডিজিট মানে এক একটা অঙ্ক, সমস্ত ডিজিট এক একটা নাম্বার বা সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যায় নাম্বার নয়। বোঝা গেল? একদম বেসিক এক্সাম্পল, তোমরা বুঝতে পারছো। 1 2 3 4 5 এগুলো এক একটা ডিজিট, এগুলোকে আমরা নাম্বার হিসাবে জানি। বাট যখন একটু বেশি নিয়ে নেবো, 11 13 17 19 100
200 300 এগুলো একটা নাম্বার, কিন্তু এই পুরো নাম্বারটা কিন্তু ডিজিট হতে পারে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? কারণ তার ভিতরে আবার পার্টিকুলার একটা দুটো তিনটে করে করে ডিজিট ঢুকে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল ডিজিটের কনসেপ্ট এবং নাম্বারের কনসেপ্ট। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। হোপফুলি তোমরা এটা ক্লিয়ার করতে পেরেছো। এবার দেখো আমরা নাম্বার শিখবো এবং এই নাম্বারের ভিতরে ডিজিট ক্লিয়ার, এবার নাম্বারের ভিতরে যে পার্টগুলো আমরা শিখবো সেটা কি স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি ন্যাচারাল নাম্বার। হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? প্রত্যেকে দেখো এক থেকে শুরু করে যতগুলি কাউন্টেবল নাম্বার, অ্যাকচুয়ালি অল কাউন্টিং নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমি যেগুলো তোমাদের করছি মার্ক করছি, প্রত্যেকে একটু দেখো অল কাউন্টিং নাম্বার, অ্যাকচুয়ালি অল কাউন্টিং নাম্বারস আর নোন অ্যাজ ন্যাচারাল নাম্বার। মানে অল সমস্ত যত তোমার কাউন্টেবল নাম্বার তুমি সেগুলো কাউন্ট করতে পারবে সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো আমরা ন্যাচারাল নাম্বার। সেটা শুরু হবে কত থেকে? 1 থেকে, চলছে এন টার্ম, তারপরে চলছে শেষ নেই। তুমি যতই বলবে, তুমি 1 কোটি বললে আরেকজন বলবে 2 কোটি, আরেকজন বলবে 10 কোটি, কেউ বললো 100 কোটি, মানে এর কোনো শেষ নেই। হ্যাঁ, টেন্স টু ইনফিনিটি, তুমি যতদূর যেতে পারবে অসীমে চলে যাবে কিন্তু এই সিরিজটা, ঠিক আছে? বোঝাতে পারছি? তাহলে বাংলা করে যদি দেখে নাও যে গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার, আদারওয়াইজ স্বাভাবিক সংখ্যা। এবার একটা নোট করবে, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। দেখো থিওরি পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আমরা সরাসরি প্র্যাকটিসে ঢুকে যাই বা প্রবলেম ফিগার নিয়ে আসি, অনেকের কিন্তু ওই বেসিক ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু হোঁচট খাবে, ঠিক আছে? বা একটু পারবে না, ঠিক আছে? তাহলে তার থেকে ভালো তোমাকে বেসিকটা ক্লিয়ার করে নিই, তারপর প্র্যাকটিসে নাও, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস বুঝে নাও। আশা করি সেশন তোমাদের ভালো লাগবে। একদম টাইপ করে নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, মনে থাকবে। এবার দেখো 3 নম্বর পোর্শনে হোল নাম্বারস। হোল নাম্বারসটা কি সেটাকে আমরা অখণ্ড, আমি আরেকটা তোমাদের চার্ট দেখাবো একটু পরে, তোমরা একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে হোল নাম্বার হচ্ছে অখণ্ড সংখ্যা। সেটা কি? দ্য নাম্বার 0 থেকে স্টার্ট হবে এবং 1 2 করে করে চলবে, সেটা হয়ে গেল হোল নাম্বার। মনে থাকবে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 0 থেকে শুরু করে যদি 1 2 3 4 এভাবে কাউন্ট করি সেটা হয়ে যাবে নাম্বার সিরিজটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা সিরিজ, এবং 1 থেকে শুরু হলে সেটা হয়ে যাবে ন্যাচারাল নাম্বার সিরিজ। আশা করি তোমাদের প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট টপিকে তাহলে আমরা যেতে পারি। চল এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের নাম্বার সিস্টেমে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। আমরা প্রত্যেকে জানি হোয়াট ইজ প্রাইম নাম্বার, প্রত্যেকে জানি যে হোয়াট ইজ প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা কি প্রত্যেকে বুঝতে, আমরা এটা অন্তত জানি যে মৌলিক মানে যেগুলিকে ভাঙা যায় না। আমরা এভাবে বাংলা বাচ্চারা অনেকে শেখে যে যেগুলোকে ভাঙা যায় না। আরে বাবা, ভাঙা যায় না এটা আবার কি কথা? অঙ্কের ভাষায় বলো না। অঙ্কের ভাষায় বললে সেটা হবে কি, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক বা ফ্যাক্টর থাকবে না, তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা। আবার বলি, যে সমস্ত সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো দ্বিতীয় উৎপাদক বা ফ্যাক্টর থাকবে না, তাদেরকে বলা হবে প্রাইম নাম্বার। যদি ইংলিশটা দেখো, দ্য নাম্বার হুইচ হ্যাজ নো ফ্যাক্টর এক্সেপ্ট, ব্যতীত 1 এবং সেই সংখ্যা ব্যতীত আর কোনো উৎপাদক থাকবে না বা ফ্যাক্টর থাকবে না, তাদেরকে আমরা বলবো প্রাইম নাম্বার, তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এবার তুমি এক্সাম্পল নিতে পারো। সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা মনে রাখবে 2, আমি বলছি, তারপরে 3, তারপরে 5, 7, 9 হবে না, 11, এভাবে চলবে। ক্লিয়ার? এবার এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলতে হবে, স্যার এই 2টা তো জোর যুগ্ম। ইয়েস ইয়েস, 2 হচ্ছে, 2 এর প্রসঙ্গে একটা মজার কথা বলে রাখি। অনেকে ভাবে স্যার 2 তো দেখে মনে হচ্ছে জোর। অবশ্যই জোর। দেখো জোর বিজোরের কনসেপ্ট আমি আর বলছি না, প্রত্যেকে জানো যে 1 থেকে শুরু হয়, 2 2 করে যাবে, 1 3 5 7, মানে জাস্ট 2 ঘর করে গ্যাপ থাকবে এদের মধ্যে, মানে গ্যাপ থাকবে জাস্ট 2 ঘর। হ্যাঁ, 2 ঘর গ্যাপ থাকবে, সেটা হচ্ছে বিজোড়। মনে রাখবে বিজোড় সংখ্যা বা অড নাম্বার আমাদের শুরু হয় 1 থেকে। বিজোড় সংখ্যা বা অড নাম্বার শুরু হয় আমাদের 1 থেকে। আর এবং আমাদের 2 4 6 8 চলছে, এটা হচ্ছে আমাদের
ইভেন নাম্বার, এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। ইংলিশে কি বলবো আমরা? ইংলিশে জোড়কে আমরা বলবো কি? ইভেন। প্রত্যেকে খাতায় লিখে নাও যারা জানো না, ইভিএন, ইভেন নাম্বার। বিজোড়কে আমরা বলবো অড নাম্বার, বিজোড়কে আমরা বলবো অড নাম্বার। ক্লিয়ার? তাহলে মনে রাখবে জোড় শুরু হচ্ছে 2 থেকে আর বিজোড় শুরু হচ্ছে 1 থেকে, এবং এদের মধ্যে কমন ডিফারেন্স, সাধারণ অন্তর 2 করে করে থাকবে। মনে থাকবে গ্যাপ কত? 2 ঘর। এখানেও গ্যাপ কত? 2 ঘর। বাট আমি যে প্রসঙ্গটা বলছিলাম, 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা জোড়, যেটা কিনা জোড় বা যুগ্ম, তাই তো, যেটা কিনা যুগ্ম সংখ্যা। মনে রাখবে অনেক রকম টার্ম হয়, জোড়ের আর একটা হচ্ছে যুগ্ম। তাহলে 2 এমন একটা সংখ্যা যুগ্ম কিন্তু মৌলিক, যুগ্ম এবং 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 মৌলিক। তাহলে মনে থাকবে ক্ষুদ্রতম, হ্যাঁ প্রশ্ন আসি যে ক্ষুদ্রতম এমন একটি সংখ্যা বলো যেটা হচ্ছে জোড় এবং মৌলিক। অনেকে মাথায় কাজ করে না, তখন কিনা আমরা ভুল করে ফেলি। তাহলে সঠিক উত্তর হবে 2 হচ্ছে ক্ষুদ্রতম জোড় এবং মৌলিক। ক্লিয়ার? কারণ 2 এর ভিতরে 2 এবং 1 ব্যতীত আর কোনো উৎপাদক তুমি পাবে না। হ্যাঁ, সেই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো ফ্যাক্টর পাবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে উত্তর তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, নেক্সট। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি। আমরা শিখবো এবার কম্পোজিট নাম্বার। স্যার কম্পোজিট নাম্বারটা কি? আমরা প্রাইম শিখলাম, প্রাইমের একইভাবে প্রাইম যেমন আমরা শিখলাম মৌলিক, তেমনভাবে আমাদের যৌগিক সংখ্যা শিখতে হবে। সেটাকে আমরা বলবো কম্পোজিট নাম্বার, সেটাকে আমরা বলবো কম্পোজিট নাম্বার। সেটা হচ্ছে এ কম্পোজিট নাম্বার ইজ আ নাম্বার হুইচ হ্যাজ আদার ফ্যাক্টর বিসাইড ইটসেলফ অ্যান্ড 1। বোঝা গেল? ইটসেলফ অ্যান্ড 1, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আরও 1 বা একাধিক উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলে। আবার বলি, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও 1 বা একাধিক উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলা। এক্সাম্পল তোমরা বুঝতেই পারছো নিজেরাই যে যৌগিক সংখ্যা মানে 2 থেকে বাদ দিয়ে 4, 6, 8, মানে বুঝতে পারছো 12 নিতে পারো, 16 নিতে পারো, এভাবে চলবে, এর কোনো শেষ নেই। কারণ এর ভিতরে 4 এর ভিতরে যেমন 2 × 2 আছে, 1 আছে, ঠিক আছে, আর 6 এর ভিতরে 3, 2, 1 আছে, 8 এর ভিতরে 4, 2 আছে, ঠিক আছে। এভাবে আমরা কম্পোজিট নাম্বারটা দেখে নেব। ক্লিয়ার? এটা ইজি আছে, কোনো সমস্যা হবে না তোমাদের। নেক্সট যে প্রশ্নটা, এটা কিন্তু ভাইটাল, সেটা হচ্ছে কি স্যার কোপ্রাইম নাম্বার। সেটা আবার কি? কোপ্রাইম কথার মানে হচ্ছে পরস্পর মৌলিক, কথার মানে হচ্ছে পরস্পর মৌলিক। সেটা হচ্ছে আবার কি? প্রত্যেকে দেখে নাও যে কোপ্রাইম নাম্বার আর দোজ নাম্বার হুইচ আর প্রাইম টু ইচ আদার ওয়েদার দে আর প্রাইম আর কম্পোজিট নাম্বার। বাংলা করে যদি বলি, দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে যখন সংখ্যা দুটি একটি অপরটির সাপেক্ষে মৌলিক, অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না। হ্যাঁ, হতে পারে সংখ্যা দুটি মৌলিক কিংবা যৌগিক। এই যে পোর্শনটা, এই যে ওয়েদার দে আর প্রাইম আর কম্পোজিট, মানে হচ্ছে হতে পারে সংখ্যা দুটি মৌলিক কিংবা যৌগিক। আমি বাংলা ইংলিশ বাইল্যাঙ্গুয়াল তোমাদের করে দিচ্ছি, কারণ যে যেটা সুবিধা সে সেটা পড়বে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এক্সাম্পল দেখো, 35 এবং 22, দেখো এরা দুজন পরস্পর কোপ্রাইম। স্যার কেন? দেখো 35 তো কিন্তু প্রাইম না, কিন্তু কোপ্রাইম কার সঙ্গে? 22-এর সঙ্গে। কেন? 35কে তুমি ভাঙলে 7 × 5 পাবে 1 ছাড়া, এবং 1 তুমি দিতে পারো, নাও দিতে পারো। আর 22কে যদি ভাঙো 11 × 2 = 22, ঠিক আছে, আর 22-কে 22 রাখতে পারো, মানে 1 ব্যতীত আর কোনো কমন কিছু পাচ্ছ? এই যে 1 ব্যতীত আর কোনো উৎপাদক থাকবে না, আর কোনো মিল নেই। তাহলে এই দুটো হয়ে গেল পরস্পর কোপ্রাইম, পরস্পর মৌলিক। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। একইভাবে 8, 15 এভাবে আমরা নিতে পারি। মনে থাকবে? চলো নেক্সট। এবার যে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকের কিন্তু গোলানোর একটা বিষয় টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্টিজার। আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো। আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমাদের প্রতিটা জিনিস ছবির আকারে তোমাদের চোখের সামনে ভাসবে, যদি কিনা আমার কথাগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারো। অল কাউন্টিং নাম্বারস আর দেয়ার নেগেটিভস ইনক্লুডিং 0 আর নোন অ্যাজ ইন্টিজার। বাংলায় বলি, সমস্ত
সমস্ত স্বাভাবিক সংখ্যা, আবার বলি সমস্ত স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার যেগুলি কিনা পজিটিভ এবং নেগেটিভ, মানে সে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তার মধ্যে জিরো থাকবে, এই সমস্ত কিছুকে ধরে আমরা করব কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। হ্যাঁ, আমরা কি সেট করব, সেটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা অথবা ইন্টিজার। আশা করি ক্লিয়ার, আশা করি তোমাদের ক্লিয়ার হলো। জিরো কিন্তু থাকবে, অল পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইনক্লুডিং তার ভিতরে থাকবে। এবার দেখো নেক্সট টপিকটা আমি বলবো, সেটা হচ্ছে তোমাদের রেশনাল নাম্বার। খুব ভালো করে দেখো রেশনাল নাম্বারটা স্যার আবার কি, প্রত্যেকে দেখো, তারপর আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। আশা করি তোমাদের থিওরিটা বোঝা খুবই উপকার বা খুবই কাজে লাগবে এগুলি তোমাদের। রেশনাল নাম্বারটা কি স্যার, মূলদ সংখ্যা। খুব ভালো করে এই প্রশ্নটা দেখবে, কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এখানে দেখো এনি নাম্বার অফ ফ্রম পি বাই কিউ আকারে থাকবে, যেখানে পি এন্ড কিউ আর ইন্টিজার অ্যান্ড কিউ নট ইজ ইকাল টু জিরো। স্যার বাংলায় যদি দেখো, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ দুটি পূর্ণ সংখ্যা বাট কিউ নট ইকুয়াল জিরো, কিউ নট ইকুয়াল জিরো, তাদেরকে বলা হবে মূলদ সংখ্যা। মানে নিচে কোনোভাবে জিরো বসবে না, যে কোনো একটা প্যাটার্ন তুমি নিতে পারো। সাপোজ ধরো 4 এর 5, আচ্ছা বলো তো 3 যদি নিই 4, এগুলো কি মূলদ? ইয়েস স্যার মূলদ। কেন? দেখো নিচে শুধু মানে পি বাই কিউ মানে বুঝতে হবে, উপরে পি নিচে কিউ। 4 ধরো পি, 5 কিউ, তাহলে এটা ধরো পি নিচে কিউ, মানে আমি 1 বসাতে পারি, 1 বসাতে পারি, ইয়েস অর নো। প্রত্যেকে দেখো এখানে আমরা 3, 4কে আমরা মূলদ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এক্সাম্পল, সমস্ত পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা, এটা প্রত্যেকে একটু দেখে নাও, এই নোট এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ নোট তোমাদের দিচ্ছি আমি, এক্সাম্পল তো দিলাম, এগুলো এক্সাম্পল। আর নোট হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, প্রত্যেকে কিন্তু নোট করবে এই কথাটা। সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। আবার বলছি সমস্ত মূলদ সংখ্যা হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এবং এক্সাম্পল স্যার দিন, আমি আসছি এক্সাম্পলে। তাহলে তোমাদের একটা আমি কথা বলি এবারে, যে যেটা কিনা পাই, যেটা কিনা মোস্ট মানে চর্চা বা মোস্ট আলোচিত একটা টপিক, যেটা কিনা অনেক সায়েন্টিস্ট অনেক ম্যাথামেটিশিয়ানকে হিমশিম খাইয়ে দিয়েছে, যে এটা কি নাম্বার। তোমরা যদি এই পায়ের গল্পটা শোনো না, পাগল হয়ে যাবে। পায়ের একটা গল্প আছে, সেটা আমি আজকে আর বলবো না। মানে বিভিন্ন ম্যাথামেটিশিয়ান এই পাইকে নিয়ে গবেষণা করতে করতে মানে হয়রান হয়ে গেছে, মানে কি বলবো, মানে পাজেল হয়ে গেছে যে এটা কি সংখ্যা। আমরা তো দুম করে আমরা জেনে গেছি, অনেকে জানো স্যার পাই মূলদ সংখ্যা না, পাই হচ্ছে অমূলদ সংখ্যা। এটা প্রত্যেকে জানো, কারণ বহুবার আমরা এটা প্র্যাকটিস করেছি, আমরা শুনেছি, শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে। বাট এর যদি রহস্যটা তুমি উদ্ঘাটন করতে চাও, এটা কিন্তু এতটা সোজা ব্যাপার নয়, ঠিক আছে? সেটা কিনা এতটা সোজা তুমি বলতে পারবে না যে পাই অমূলদ রাশি, তোমাকে হিমশিম খাইয়ে দেবে। কারণ পায়ের যদি হিসাব তুমি দেখতে যাও, পাই এমন একটা সংখ্যা যেটা কিনা আমরা অঙ্কের খাতিরে, অঙ্কের সুবিধার্থে আমরা 22-এর 7 এই মানটার কাছাকাছি একটা মান ধরে নিয়ে ক্যালকুলেশন করি, তাই তো? এই পায়ের মান আমরা প্রত্যেকে জানি যে কোনো পরীক্ষায় আমরা ভ্যালু পুট করি, পায়ের জায়গায় 22-এর 7 বসিয়ে দিই। কিন্তু এতটা সোজা নয়, পায়ের মান কিন্তু 22-এর 7 নয়। আবারও বলছি, পায়ের মান কিন্তু 22-এর 7 নয়। ওই অ্যাপ্রক্সিমেট আমরা একটা ভ্যালু ধরে ক্যালকুলেশনের সুবিধার্থে করি। তাহলে এবার অনেকে বলবে স্যার 22-এর 7 22/7 আকারে যদি আমরা ভালো করে দেখি, যে উপরে পি নিচে কিউ, একটু আগে আমরা শিখলাম যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলেই সেটা মূলদ সংখ্যা, দ্যাট ইজ এটা। কিন্তু এখানে 22-এর 7 তো প্রকাশ করা যাচ্ছে, তাহলে অনেকেই যদি একটু অন্যমনস্কভাবে থাকে, তাহলে কিন্তু তারা মূলদ সংখ্যা পরীক্ষায় মেরে দিয়ে চলে আসবে। কিন্তু উত্তর কিন্তু হবে তোমার অমূলদ সংখ্যা। সেটা কেন বলছি, কেন? কারণ পায়ের একটা ভ্যালু আমরা জানি যে 22-এর 7 পায়ের মান, কিন্তু পায়ের মান অ্যাকচুয়ালি তোমরা 3.14, এটা কিন্তু রিপিট করবে, ঠিক আছে? 3.14 এটা কিন্তু রিপিট করে যাবে, এটা কিন্তু শেষ হবে না, এটা কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে। বোঝা গেল? এই জন্য এই মানটা আমরা অমূলদ বা ইরেশনালে নিয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেল? এই পর্যন্ত মোটামুটি বোঝো যে পায়ের মান বাস্তবে আমরা যদি ভ্যালু পুট করি, মূলদ হিসাবে ভ্যালুটা পুট করি, বাট সেটা কিন্তু অমূলদ সংখ্যা। এইটুকু বুঝে নাও, ঠিক আছে? চলো তাহলে পাই অমূলদ সংখ্যা, এটা কিন্তু শেষ হবে না। এর মানটা যদি আমরা দেখি অসীম পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এবার যেটা আমি তোমাদের বলছিলাম যে এখানে যেটা দেখাচ্ছিলাম, সমস্ত পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা,
ঠিক আছে, তাহলে এখানে আমরা গ্রাফটা একটু দেখে নেব যে রেশনাল নাম্বারের মধ্যে সমস্ত পূর্ণ সংখ্যা পড়ছে, পূর্ণ সংখ্যার মধ্যে আবার ন্যাচারাল নাম্বার পড়ছে, পূর্ণ সংখ্যার মধ্যে আবার ইন্টিজার এই হোল নাম্বার পড়ছে। তাহলে এক কথা তুমি যদি দেখো যে এখানে রেশনাল নাম্বার যেটা, হ্যাঁ মানে মূলদ সংখ্যার ভিতরে অ্যাকচুয়ালি এটা পুরোটা রেশনাল নাম্বার যদি ধরো, ঠিক আছে, এই যে পুরো সেক্টরটা রেশনাল নাম্বার যদি ধরো, এখানে ইন্টিজার আছে অল, আমি তোমাদের এক্ষুনি পড়ালাম অল পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইনক্লুডিং জিরো, সেটা পুরোটাই কিন্তু ইন্টিজারে চলে যায়। তাহলে সেই জিরোর মধ্যে আবার হোল নাম্বারটা ঢুকে যাচ্ছে, আবার হোল নাম্বারের ভিতরে ন্যাচারাল নাম্বার পেয়ে যাচ্ছে। তাই এইভাবে আমরা একটা গ্রাফ আকারে খুব সুন্দরভাবে মনে রাখতে পারি, সবকিছু কিন্তু রেশনালে চলে গেল। এতক্ষণ যে আমরা পড়াশোনা করলাম, আশা করি মাথায় ঢুকে গেছে তোমাদের। যদি না বুঝতে পারো ডিটেলস আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। সবকিছু কিন্তু আমাদের রেশনাল নাম্বারের ভিতরে গ্রাফ আকারে ঢুকে গেল। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব 9 নম্বর যেটা ইরেশনাল, যেটা তোমাদের নেক্সট পয়েন্ট। 9 নম্বরটা হচ্ছে ইরেশনাল, অমূলদ সংখ্যা। তাহলে স্যার কি? এ নাম্বার হুইচ ক্যান নট বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম p/q। মনে রাখবে একটা সংখ্যা যদি তুমি সেটাকে p/q আকারে প্রকাশ করতে না পারো, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার বা তোমাদের অমূলদ সংখ্যা। এক্সাম্পল, বিভিন্ন এক্সাম্পল আছে, আমি তোমাদের এখানে কয়েকটা দিয়েছি। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, পায়ের ভ্যালু যেটা বলছিলাম, √2 √7, এগুলো কিন্তু ফ্র্যাকশনে ভাঙা যাবে না, ঠিক আছে। তাহলে হট করে যদি তোমার এরকম দিয়ে দেয় √121, √221, চুপচাপ খেয়াল করবে, √225, বলো তো এর মধ্যে কোনটা অমূলদ? ঠিক আছে, এর মধ্যে কোনটা অমূলদ এই তিনটের মধ্যে? এবার একটু খুব ভালো করে তোমরা চিন্তা ভাবনা যদি করো, তাহলে দেখতে পাবে যে এখানে স্যার √121 মানে 11 মানে 11/1 মানে এটা মূলদ সংখ্যাতে চলে গেল। √225 মানে স্যার আমরা জানি 15/1 মানে 15 হয়ে গেল। তাহলে এই √221টা কিন্তু আমরা এই আকারে মানে এটাকে ভ্যালু পুট করলে আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাবো না। আদারওয়াইজ আমরা বলতে পারি এটাকে p/q আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এটা হয়ে গেল আমাদের অমূলদ সংখ্যা। আমার কথা কি বুঝতে পারছো? প্রত্যেকে ক্লিয়ার আশা করি। তাহলে আমরা এই গল্পটা মোটামুটি আমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার যে বিষয়টা তোমাদের বলা লাগবে যে রিয়েল নাম্বার, এটা তো বুঝতেই পারছো যে রিয়েল নাম্বার হচ্ছে অল রেশনাল অ্যান্ড ইরেশনাল। দেখো এই যে গ্রাফটা আমরা দেখলাম রেশনালের গ্রাফ, ঠিক আছে, এখানে যদি আমরা ইরেশনাল নাম্বারটা যদি যুক্ত করি, ঠিক আছে, ইরেশনাল নাম্বার যদি আমরা যুক্ত করি, ঠিক আছে, ঠিক আছে, ইরেশনাল নাম্বার যদি যুক্ত করি, বুঝতেই পারছো যে এটা রেশনাল নাম্বার, এটা IRRATIONL, ইরেশনাল নাম্বারকে যদি ধরে নিই, ঠিক আছে, প্রত্যেকে বুঝতে থাকো যে কি বলছি, যে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারকে যদি ধরে নিই, তাহলে এই যে টোটাল দুটো বাক্স, এই দুটো বাক্স মিলে কিন্তু আমাদের চলে যাবে কি, এটা আমাদের চলে যাবে কি মূলত এই বাস্তব সংখ্যা, এই সব মিলে আমাদের চলে যাবে কিসে? রিয়েল নাম্বার ইনক্লুডস বোথ রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বার। হ্যাঁ, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে সংযোজন করে আমাদের পেয়ে যাচ্ছি কি আমরা, এখানে মূলদ সংখ্যা, এখানে অমূলদ সংখ্যা, দুটোকে সংযোজন করে আমরা পেয়ে যাচ্ছি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ক্লিয়ার? এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম তার জিস্ট হচ্ছে এটা। ক্লিয়ার? তো চলো, তো এক্সাম্পল আমি আর দিচ্ছি না, তোমরা বুঝতেই পারছো সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা হিসেবে ধরতে পারি। স্যার তাহলে অবাস্তব সংখ্যা কি? আমি কিন্তু প্রথমে কিন্তু তোমাদের একটু আলোচনা করেছিলাম ইমেজিনারি নাম্বার, মনে আছে তো? যে অবাস্তব সংখ্যা স্যার কি? স্যার কিছু সংখ্যা আছে যেগুলি বাস্তবে তাদের অস্তিত্ব নেই, সেগুলিকে আমরা ইমেজিনারি নাম্বার বলবো। সেটা হায়ারে শেখানো হয়, 11-12 ব্যাপার, সেটা আমি এখনো বলছি না, ঠিক আছে, পরবর্তীতে আলোচনা হবে এর উপর থেকে, ঠিক আছে। তাহলে চলো আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, যে এটা তোমরা বুঝতেই পারছো যে রিয়েল নাম্বার, এই যে একটা ছক যদি তোমাদের দেখায়, যে রিয়েল নাম্বারটাকে আমরা রেশনাল এবং ইরেশনালে আমরা ভাগ করে দিতে পারি, ঠিক আছে, এবং দুটোকে সংযোজন বা অ্যাড করে আমরা কিন্তু পেয়ে যাব বাস্তব সংখ্যা। ওকে, চলো নেক্সট যেটা তোমাদের বলা অবশ্যই দরকার, যে ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু, ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু, সেটা কি? সেটা হচ্ছে, দেখো ফেস ভ্যালু কথার মানে কি এবং প্লেস ভ্যালু কথার মানে কি, পরিষ্কার দেখো। ফেস মানে
আমি তোমাদের বলি যে কোনো সংখ্যা দিয়ে বলি, ঠিক আছে। ফেস মানে কি, দেখতে কেমন, 5 ফেস ভ্যালু কেমন, 5 5-এর মতোই দেখতে। এবার 5-এর পজিশন ভ্যালু যদি জানতে চাই, ওই 5টাকে ধরে তুমি কোথায় বসাচ্ছ সেটাই হচ্ছে 5-এর পজিশন ভ্যালু। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে, কানে যাচ্ছে? কি বললাম, দেখতে কেমন, ঠিক আছে, আমাকে দেখতে কেমন, যেমন দেখতে সেটাই আমার ফেস ভ্যালু হচ্ছে, ঠিক আছে। এবং আমার পজিশনটা কোথায় সেটা জানতে চাইলে সেটা হবে আমার স্থানীয় মান। বুঝতে পারছো? তাহলে এভরি ডিজিট হ্যাজ টু কাইন্ড অফ ভ্যালুস, একটা হচ্ছে ফেস ভ্যালুস, একটা হচ্ছে প্লেস ভ্যালু। বোঝা গেল? ফেস ভ্যালু ইজ জাস্ট আইডেন্টিফিকেশন অফ আ ডিজিট। আমার ফেস ভ্যালু জাস্ট আমাকে আইডেন্টিফাই করবে যে এটা ইমতিয়াজ স্যার, তাই তো, যেটা হচ্ছে ইমতিয়াজ স্যার, যেটাকে আমরা চিনি, দীর্ঘদিন আমাদের দেখে পরিচিত, এটা আমাদের ম্যাথ টিচার ইমতিয়াজ স্যার, এটা হচ্ছে আমার ফেস ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আদারওয়াইজ প্লেস ভ্যালু, ঠিক আছে, প্লেস ভ্যালু হচ্ছে রেফার্স ওয়্যার দ্য ডিজিটস ইজ লোকেটেড। আমার প্লেস ভ্যালু জানতে গেলে আমি কোথায় থাকি, ঠিক আছে, আমার পজিশনটা কোথায় সেটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে। অর প্লেস, কিছু বুঝলে? তাহলে এখানে প্রতিটা নাম্বারের দুটো করে ভ্যালু থাকবে, একটা হচ্ছে ফেস ভ্যালু, একটা হচ্ছে প্লেস ভ্যালু। বোঝা গেল? তাহলে অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকে বোঝায়। দেখো, ফেস ভ্যালু মানেই প্রকৃত মান, ঠিক আছে, প্লেস ভ্যালু মানেই স্থানীয় মান, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো? কোথায় কোথায় অভিহিত মানও বলে দেয়, ঠিক আছে, প্রকৃত মান অভিহিত একই কথা। তাহলে আমরা যদি দেখতে চাই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ 47192347 তাহলে এখানে যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে নয়ের স্থানীয় মান কত, নয়ের প্লেস ভ্যালু কত, প্রত্যেকে আশা করি উত্তর দিতে পারবে। নয়ের স্থানীয় মান কত দেখে বুঝতে পারছো যে যদি ভালো করে দেখো, ভালো করে এটা যদি অবজার্ভ করো, 9টা কোন পজিশনে বসে আছে সেটাই হবে তার প্লেস ভ্যালু। তাহলে এখান থেকে যদি আমরা ইউনিট, টেন্স, 100, 1000 এভাবে চলে আসি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9 হচ্ছে লাখের ঘরে বসে আছে, 9 lakhs, ঠিক আছে। 9-এর স্থানীয় মান হবে, 9-এর পরে 1, 2, 3, 4, 5টা শূন্য বসে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে গল্প। এবার যদি বলে 9-এর প্রকৃত মান কত, তাহলে সেটা হয়ে যাবে 9। বোঝা গেল? যদি বলতো 9-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের বিয়োগফল কত, এরকম পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে আমরা কি করব, এর থেকে 9-এর প্রকৃত মানটা বাদ দেব। আচ্ছা বলো তো, 9-এর ফেস ভ্যালু বা প্রকৃত মান কত? 9ই হবে না? তাহলে এখান থেকে 9 যদি বাদ দিই, 9 লাখ থেকে 9 যদি বাদ দিই, তাহলে বুঝতেই পারছো কি হচ্ছে প্রত্যেকে, বলো? বোঝা গেল? এই হচ্ছে গল্প, ঠিক আছে। 8,99,991 হবে, আশা করি বুঝতে পারছো। 8,99,991 হবে, ঠিক আছে। চলো তাহলে আমি লিখে দিই 8,99,991, ঠিক আছে। এখানে 1 দিয়ে দিলে 9 দিয়ে দিলে হয়ে যাবে, চেঞ্জ হয়ে 9 লাখে চলে যাবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা এভাবেই অঙ্কগুলো শিখে নেব। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। আশা করি দেখো এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেগুলো হচ্ছে বাস্তবে তোমাদের এগুলো শিখতে হবে। আর এইগুলো তোমাকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে তোমার 1 থেকে 100 পর্যন্ত। আমরা সবাই তো মোটামুটি জানি যে 1 থেকে 100টা নাম্বার, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা সেটা প্রত্যেকে বলতে পারবে, 2 করে গ্যাপ মানে 50টি, কতগুলি জোড় সংখ্যা 50টি। এটা ইজি জিনিসগুলো সবাই পারবে। 1 থেকে 100 অবধি কতগুলি 1 আছে যদি ধরি, অনেকে ঘাবড়ে যাবে। কতগুলি 2 আছে ধরলে ঘাবড়ে যাবে। কতগুলি 4 আছে বলতে 1 থেকে 100 অবধি, অনেকে মাথা চুলকাবে, স্যার তাহলে কি হবে 1 থেকে 100 পর্যন্ত 4 কতগুলি আছে। তাহলে এই যে ট্রিক্স, এই যে সংখ্যাগুলি আমি তোমাদের ঝট করে তোমাদের কি করে বার করবে তার একটা জিস্ট, একটা আমি উপায় তোমাদের বলে দিচ্ছি। এই যে এখানে খেয়াল করছো কিভাবে আসছে সেটাও বলে দেবো, যে এই যে লেখাগুলো খেয়াল করছো কি লেখা আছে একবার ভালো করে পড়ে নাও। কি বললাম? 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলি ডিজিট আছে, যদি একটা একটা করে তুমি ডিজিট দেখো 1 থেকে 100 পর্যন্ত মোট 192টা ডিজিট পাবে। কতগুলি পাবে? 192টা ডিজিট পাবে। যেটা আমি বার করার নিয়ম সব শিখিয়ে দেবো। 1 থেকে 100 পর্যন্ত কতগুলি? 92টা তোমরা ডিজিট, 192টা ডিজিট পাবে। 1 থেকে 100 পর্যন্ত জিরো কতগুলি পাবে? 11টি জিরো পাবে। কি বললাম? 11টি জিরো পাবে। 1 থেকে 100 পর্যন্ত 1 কতগুলি পাবে? 21টা 1 পাবে। আবার দেখো 1 থেকে 100 পর্যন্ত 1 পাবে 21টা। আবার কি বললাম? 1 পাবে 21টা। কেন? আর অন্য ডিজিটগুলি 1 বাদে যদি বলতো 2 কটা? 20টা,
3 কটা 20টা, 4 কটা 20টা, 5 কটা 20টা, 6 কটা 20টা, 7 20, 8 20, 9 20। বোঝা গেল? তাহলে এই তো এগুলোই তো ডিজিট, বোঝা গেল? এগুলোই তো ডিজিট। আর 0 বললে 11টি, মনে থাকবে 0 কটা, 0 কিন্তু আবার 20টা বলে দিও না, 0 কটা 11টি, মনে থাকবে? তাহলে 0টা এক্সেপশনাল, 0 11 মনে থাকবে। আর টোটাল ডিজিট আছে 192, 1 থেকে 100 পর্যন্ত। 1 আছে কতগুলি? 1 হচ্ছে আমাদের 21টা। কেন? একটা বেশি হচ্ছে, 100 থেকে একটা 1 পাচ্ছি। আর অন্য সমস্ত ডিজিট 2 থেকে নিয়ে 9 অবধি সব চলে যাবে 20তে। তাহলে এগুলো তোমাদের ঝট করে বার করে দিলাম। দেখো গত কয়েক বছর আগে তোমাদের 2020তে সম্ভবত যে এসআইটা হয়েছিল ডব্লিউপি পুলিশে, তোমাদের যে এসআই যেটা সাব ইন্সপেক্টর, একটা প্রশ্ন কিন্তু প্রিলিমসে দিয়েছিল যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা, এরকম দেয়নি, ঠিক প্রশ্নটা এরকম ছিল। তোমাদের দেখালে বুঝতে পারবে, প্রশ্নটা ছিল এরকম, আমার এখনো সম্পূর্ণ মনে আছে, তোমাদেরও যারা পরীক্ষা দিয়েছো মনে থাকবে যে 1 থেকে এরকম দেয়নি, দিয়েছিল 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, প্রশ্নটা শুনে যতটা ইজি মনে হচ্ছে কতগুলি মৌলিক সংখ্যা আছে, এবার অপশন যখন দিয়ে দেবে অনেকে কিন্তু ঘাবড়ে গিয়ে ভুল করে দিয়ে চলে আসবে। 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। এবার তোমাদের আমি পরিষ্কার বলে রাখি, তোমরা মনে রাখবে। এবার অপশন এরকম ছিল, অপশন এতে ধরো ছিল 25টা, অপশন বিতে ছিল 20টা, অপশন সিতে ছিল 21টা, অপশন ডিতে ধরো ছিল 22টা। একদম ক্লোজ কয়েকটা অপশন ছিল যেটা কিনা তোমাদের এক্সাম এসছে ডব্লিউপি এসআই তে তোমাদের এসেছিল, ঠিক আছে। মোস্ট প্রবাবলি আমার যেটা মনে পড়ে 2020 যে এসআই প্রিলিমসটা হয়েছিল সেখানে, ঠিক আছে। তো এখানে খুব ভালো করে যদি তোমরা দেখো, তো এখানে যে প্রশ্নটা দিয়েছি 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। এবার অনেকে কিন্তু খেয়াল করবে না, অনেকে কিন্তু 25 করে দিয়ে চলে আসবে। খুব ভালো করে দেখবে, কারণ প্রথম অপশনটায় 25 পেয়ে যাবে, সেখানে কিন্তু অনেকের মাথাটা ব্রেন কিন্তু 25-এ গিয়ে ধাক্কা মারবে। কিন্তু জানা প্রশ্ন মনে রাখবে, আমাদের যদি বলতো 1 থেকে 100, ভালো করে বুঝে নাও, 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে, কতগুলি মৌলিক সংখ্যা, তখন আমাদের আসবে 25টি মৌলিক সংখ্যা। কতগুলি প্রাইম নাম্বার আছে প্রত্যেকে খাতায় লিখে নাও, 25টি প্রাইম নাম্বার আছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমাদের বলে দিয়েছে, প্রথম থেকে কিন্তু বলেনি, বলে দিয়েছে 2 অঙ্কের। তাহলে আমাদের মাথা খেলবে যে শুরু হবে 11 থেকে বা 10 থেকে। 10 তো নিশ্চয়ই মৌলিক না, তাহলে 11 থেকে শুরু হবে, সেটা যাবে 97 অবধি। হ্যাঁ, শেষ মৌলিক কত? 97। তাহলে এই 11 থেকে শুরু করে 97 অবধি কতগুলি প্রাইম আছে সেটা তোমার জানার জন্য তোমার যদি এখন গোনা শুরু করো 11, 12, 13 করে, তোমার 5 মিনিট সময় লেগে যাবে, সেটা করার কোনো দরকার নেই। মনে রাখবে যে 1 থেকে 100 পর্যন্ত যদি 25টা থাকে, তাহলে আমরা 1 থেকে 10 অবধি বা 1 থেকে 9 অবধি কতগুলি, মানে 1 অঙ্কের কতগুলি প্রাইম আছে সেটা যদি তুমি মনে মনে একটু দেখে নাও, যে 1 অঙ্কের প্রাইম নাম্বার মাত্র 4টে আছে, 2, 3, 5, 7, কটা আছে? 4টে। তাহলে আমরা এখান থেকে 1 অঙ্কের 1 থেকে 9 পর্যন্ত কতগুলি প্রাইম পেলাম? আমরা পেলাম 4টি প্রাইম। তাহলে এবার বুঝতেই পারছো যে 25 থেকে 4 বাদ দিলে উত্তর চলে যাবে 21-এ। বোঝা গেল? এরকম ভাবে প্রশ্ন কিন্তু খুব সহজভাবে তোমরা উত্তরটা নিয়ে নেবে, অপশন সি 21, ঠিক আছে। ভুল করবে না, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েছে এবং দেবে। তাহলে প্রশ্ন কিরকম ছিল? 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে, যারা জানবে না তারা কিন্তু ভুল করবে। এবার যদি তুমি এই 1 থেকে 100 অবধি মানে গুনে গুনে যাও, একটা যদি মিস হয়ে যায়, তাহলে তোমার ধরো 21-এর জায়গায় 22 চলে আসবে, একটা বেশি হয়ে গেল, একটা কমে গেল, 21-এর জায়গায় 20 চলে আসবে। তাহলে রিস্ক নেওয়া যাবে না, ডিটেলস আমাকে জানতে হবে, আমাদের কনসেপ্টটা জানতে হবে। মনে রাখবে 1 থেকে 100 অবধি টোটাল 25টা, 1 অঙ্কের 4টে বাদ দিয়ে দাও, তাহলে 2 অঙ্কে পড়ে গেল, ঠিক আছে। এবার হুট করে এটা বলতে পারতো, ঠিক আছে, এখানে ধরো এরকম প্রশ্ন দিতে পারে 1 থেকে 100 পর্যন্ত 1 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, 1 অঙ্কটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে, অনেকে খেয়াল করবে না, 25 মেরে দিয়ে চলে, স্যার আপনি তো পড়েছিলেন 1 থেকে 100 অবধি 2 অঙ্কের টোটাল আছে 25টা, তোমার ওখানে কিন্তু ঢুকিয়ে দিয়েছে 1 অঙ্কের, তখন কিন্তু উত্তর হবে 4। কি বুঝলাম?
তখন উত্তর হবে 4, কারণ এক অঙ্কটা মানে ওখানে আইডেন্টিফাই করেছে, এক অঙ্কের, এটা কিন্তু পার্টিকুলারলি বলে দিয়েছে, ঠিক আছে, স্পেসিফাই করে বলে দিয়েছে, তাহলে আমাদের উত্তর তখন হয়ে যাবে এক অঙ্কের টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তাহলে বিভিন্নভাবে তোমার প্রশ্ন আসতে পারে, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি দিচ্ছে সেই অনুযায়ী আমাকে আনসারটা নিতে হবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা ছিলাম কোথায়? এই যে প্রশ্নটাই ছিলাম, এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলছিলাম। এবার দেখো তোমাদের অনেক মধ্যে প্রশ্ন হবে, স্যার তাহলে আপনি 1 থেকে 100 পর্যন্ত মোট প্রাইম আছে কত? 192টা, আপনি এটা একটু বুঝিয়ে দিন। তাই তো, 1 থেকে 100 এই প্রাইম বলছে, ডিজিট আছে 192 কি করে দেখিয়ে দিন। দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তাই তো, কোনো সমস্যা নেই, দেখিয়ে দেবো। দেখো যদি বলে 1 থেকে ধরো আমি 100 বাদ দিই, আমি আচ্ছা 100টাই করি, 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রত্যেকে দেখিয়ে নিয়েছি কতগুলি টোটাল আছে 192, সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। দেখো আচ্ছা বলো তো 1 থেকে 9 অবধি টোটাল এক অঙ্কের সংখ্যা তো কটা? 9টা এক অঙ্কের সংখ্যা, 9 কে 9 পাবো, পরিষ্কার বুঝে নেবে। এবার 9 পরে 10 থেকে শুরু হচ্ছে, 10 থেকে 99 অবধি চলে যাও, টোটাল কতগুলি নাম্বার আছে কে বলতে পারবে? এই জায়গাটা বলতে হবে 10 থেকে 99 টোটাল কতগুলি নাম্বার আছে। এবার যারা বিয়োগ করবে, স্যার 10 থেকে 99 তো 89 হচ্ছে, ভুল বলছো, কারণ 10 থেকে শুরু করতে হবে, 10 থেকে 10কে ধরে 99 তোমার, তাহলে টোটাল 90টা নাম্বার দেবে। কি বললাম মনে রাখবে, 10 থেকে 99 90টা নাম্বার আছে, তাহলে সেই 90 এর সঙ্গে এটা তো 2 অঙ্কের সংখ্যা নাকি, দুটো করে ডিজিট আছে, তাই জন্য তার সঙ্গে 2 গুণ করবো, 90 দুগুণে 180 আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এখানে 9টা ডিজিট, এখানে 180টা ডিজিট। 1 থেকে কিন্তু 99 অবধি গেছি, 100 অবধি কিন্তু আমরা যাইনি। এবার 3 অঙ্কের ডিজিট যেটা শুধু 100ই পড়ে আছে, তাই না, যেটা কিনা 3 অঙ্কের, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে কি করব, একটাই পেলাম 3 অঙ্কের ডিজিট, 3 দিয়ে গুণ করে দাও, 3 একে 3। তাহলে আমার কথা বুঝতে পারছো, টোটাল নাম্বার অফ ডিজিট কতগুলি? 9, 180 এবং 3, 9 3 12, 180 প্লাস 12, 192, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে এইভাবে তোমরা কমেন্ট করবে 1 থেকে 1000 অবধি, 1000 পর্যন্ত কতগুলি ডিজিট আছে, ঠিক আছে, বোঝা গেল? এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে, আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু খেয়াল রাখবে, এখানে 3 অঙ্কের এবং 4 অঙ্কের সংখ্যা আছে, একটা 4 অঙ্কের সংখ্যা পাবে, 4 একে 4, 4টে ডিজিট কিন্তু লাস্টে যোগ হবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা বুঝতে আশা করি পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী নেক্সট টপিকে যাব। দেখো কোন পূর্ণবর্গ সংখ্যার, সরি এখানে বলেছে কোন পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সর্বদাই। এবার একটা জিনিস একটু নোটটা দেখে নাও, যে আমরা তো নাম্বার সিস্টেম শিখছি, তাহলে এটা অবশ্যই আমরা শিখবো যে কোন পূর্ণবর্গ সংখ্যার একক অঙ্ক একক স্থানে, একক দশক করে থাকে না, যে একক স্থানে কখনোই 1 4 আচ্ছা 1 4 5 6 9 হবে আর কি, হ্যাঁ এই পজিশনে এগুলো হবে, আর কখনোই 2 3 7 8 হতে পারে না। আবার বলছি শোনো, কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে সর্বদাই 1 4 5 6 9 থাকবে, কখনোই 2 3 7 8 থাকবে না। ক্লিয়ার প্রত্যেকে? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমি তোমাদের বলবো, যেটা কিনা তোমাদের ইন্টারেস্ট সহ শোনো প্রত্যেকে, আশা করি ভালো লাগবে। দেখো এবার আমি আসছি হার্ডি রামানুজমের গল্পে, সেটা তোমাদের একটু গল্প আকারে বলি, নাহলে তোমরা ঠিক বুঝতে পারবে না। দেখো হার্ডি রামানুজম সংখ্যাটা একটা ইন্টারেস্টিং তোমরা ব্যাপার, তোমাদের একটু গল্প করে না বললে বুঝতে পারবে না। একদা এক সময় রামানুজম অসুস্থ ছিলেন। তোমরা প্রত্যেকের জন্য রামানুজম হচ্ছে আমাদের ভারতীয় গণিতবিদ, ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান, আর আমাদের হার্ডি যিনি, এই হার্ডি যিনি তিনি ছিলেন নন ইন্ডিয়ান, ঠিক আছে, মানে ভারতীয় নয়। এই দুজন বন্ধুত্ব, মানে এই দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়, তারা দুজন বন্ধুত্ব ছিল, হতেই পারে আগে এরকম এখনো থাকে বিদেশি, দেশ বিদেশি বন্ধু তোমাদেরও আছে সম্ভবত। তাহলে এখানে হার্ডি রামানুজম দুই বন্ধু, এবং একসময় রামানুজম অসুস্থ ছিলেন, এবং কথিত আছে হাসপাতালে বা বাড়িতে হার্ডি এসেছিল রামানুজমকে দেখতে, এবং হার্ডি যে ক্যাবে করে বা যে গাড়িতে করে বা যে ট্যাক্সি করে এসেছিল, সেই গাড়ির নাম্বার ছিল কত? সেই গাড়ির নাম্বার ছিল 1729। এই নাম্বারটা রামানুজমের চোখে পড়ে গেল।
ঠিক আছে, কথিত আছে যে এই নাম্বারটা রামানুজমের চোখে পড়ে গেল যে 1729। দেখো রামানুজম যিনি কিন্তু একজন বিখ্যাত আমাদের ম্যাথামেটিশিয়ান ছিল, ভারতীয় ম্যাথামেটিশিয়ান, কারণ তার মাথায় যে ভাবনাগুলো আসতো আমাদের সাধারণ মাথায় সেগুলি আসতো না। তিনি কিন্তু অন্য সাবজেক্টে কিন্তু খুব পুয়ার ছিল, মানে খুবই ডাউন ছিল, খুবই মার্কস কম পেত বা ফেল করতো, বাট ম্যাথে কিন্তু ফুল মার্কস পেত। একটা আশ্চর্যের বিষয়। ঠিক আছে, এটা নিয়ে অনেক মজার ব্যাপার আছে। তোমরা যদি রামানুজমের যদি তোমরা হিস্ট্রি জানতে চাও, তার বই আছে মার্কেটে, তোমরা সেখান থেকে বই কালেক্ট করে পড়বে। এগুলো পড়া উচিত। বিভিন্ন বিখ্যাত ব্যক্তি তাদের ফেলিউর থেকে তারা কিভাবে সাকসেস পেয়েছে সেগুলো পড়বে। এপিজে আব্দুল কালামের তোমরা জীবনীটা পড়তে পারো, বা তোমার এই রামানুজমের গল্পটা তোমরা একটু পড়তে পারো, যেটা বলছি আমি। তা এবার এই 1729 এই সংখ্যাটা থেকে রামানুজম বলল যে হার্ডি তুমি জানো কি যে তোমার এই যে গাড়ির যে নাম্বার 1729 এটা একটা সংখ্যা নয়, এই সংখ্যাটার একটা বিশেষ বৈশিষ্ট্য, তুমি কি বলতে পারবে? এবার হার্ডি তখন বলছে কি এটা আবার কি, এটা একটা তো নাম্বার 1729। হার্ডি বলছে না, কি এর কি বৈশিষ্ট্য আছে তুমি বলো দেখি। তখন রামানুজম বললো দেখো হার্ডি, এই যে সংখ্যাটা 1729 এই সংখ্যাটা এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে কিনা দুই জোড়া ঘন সংখ্যার ঘনফলের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এমন একমাত্র এই সংখ্যাটাকেই ক্ষুদ্রতম এই সংখ্যাটাকেই ক্ষুদ্রতম কিন্তু মনে রাখবে, যেটাকে দুই জোড়া ঘনফলের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। দেখো কত ব্রিলিয়ান্ট ছিলেন আমাদের এই যে ভারতীয় গণিতবিদ রামানুজম। তিনি সংখ্যা দেখে কিন্তু বলে দিচ্ছে যে রামানুজম এই হার্ডি তুমি দেখো যে 1729 সেটাকে আমরা 10 এবং 9 এর কিউবে ভাঙতে পারি। 10 এর কিউব 1000 এবং 9 এর কিউব কত 729, যেটা মিলে তোমার দিচ্ছে কত 1729 বা 1729। একইভাবে 1729 কে আরেকটা সংখ্যা 12 কিউব 1728, 1 এর কিউব 1, সেটা মিলে দিচ্ছে 1729। বলো হার্ডি তুমি বুঝতে পেরেছো? হার্ডি তো একদম অবাক যে কি, ঠিক আছে বোঝা গেল? এই হচ্ছে গল্প। সেখান থেকে এই যে নাম্বার 1729টা প্রচলিত বা সেটা পরিচিতি পেল হার্ডি রামানুজম সংখ্যা। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। চল তো নেক্সট আমরা যেটা শিখবো, তাহলে এবার তোমরা এরকম নাম্বার দিকে আবিষ্কার করে দেখাও দেখি। যারা ক্লাস দেখছো প্রত্যেকে একটা নাম্বার আবিষ্কার করে দেখাও দেখি, স্যার এই নাম্বারটা এই বৈশিষ্ট্য আছে। চলো যাই হোক, চেষ্টা করবে, নিজে থেকে কিছু পড়ার চেষ্টা করবে, ভালো লাগবে দেখবে। ঠিক আছে, চল নেক্সট পরপর। এবার দেখো আরো কিছু টিপস তোমাদের আমি দিয়ে দেবো, যেগুলি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। যে পরপর জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যা ভালো করে বুঝবে। ধরো পরপর জোড় একটা সিরিজ দিল, ঠিক আছে, সেটা তুমি এক্সাম্পল নিতে পারো। পরপর জোড় সংখ্যার নাম্বার দিল, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। যদি জানতে চাই যে বৃহত্তম সংখ্যা, তাহলে সংখ্যাগুলির গড় তুমি যদি জানো, তার সঙ্গে টোটাল সংখ্যা যেটা বলেছে তার থেকে 1 বিয়োগ করে দিলে অঙ্কটা তুমি কিন্তু পেয়ে যাবে। ধরো সাপোজ বলো পরপর 6টি সংখ্যার গড় বলে দিল, পরপর 6টি জোড় সংখ্যার গড়টা বলে দিল, এবং তাদের জানতে চেয়েছে যে তাদের বৃহত্তম সংখ্যা কত। তাহলে তুমি কি করবে, ঝট করে বৃহত্তম সংখ্যা মানে সংখ্যাগুলি গড় যেটা বলেছে এবং 6টা নাম্বার বলেছে, 6 থেকে 1 বাদ দিয়ে সেই গড়ের সঙ্গে জুড়ে দাও। আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? সাপোজ বললাম যে পরপর জোড় সংখ্যার ক্ষেত্রে আমি যদি বলি, ধরো পরপর জোড় সংখ্যা, এটা ঠিকঠাক করে না নিলে ভুল হবে। সাপোজ তুমি যদি ধরো পরপর জোড় সংখ্যার মধ্যে তাদের গড় এসছে 62, আমি ধরো নিলাম পরপর জোড় সংখ্যার একটা সিরিজ আছে, তাদের গড় এসছে 62। ধরো আমি বললাম এখানে জোড় সংখ্যা আছে 6টা, কটা আছে 6টা। তাহলে বলো তো দেখি এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত, তুমি কি বলবো? 6টি জোড় সংখ্যার বলেছে, কিন্তু ঝট করে দেখে নাও কিভাবে শর্ট করে করবে। তাহলে গড় পেয়ে গেলাম 62, আর 6টি বলেছে 6 থেকে 1 বাদ দিয়ে দাও, 62 প্লাস 5 তাহলে 67। না এরকম হবে না অ্যাকচুয়ালি, যেহেতু আমি এটা নিজের থেকে নিয়েছি, ঠিক আছে, তাহলে সেভাবে এসছে। অ্যাকচুয়ালি তোমাদের যদি অঙ্ক ক্ষেত্র দেখো সেটা কিন্তু হুবহু তোমাদের চলে আসবে। একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইলে সংখ্যাগুলি গড় থেকে সংখ্যা থেকে 1 বাদ দিয়ে দেবে যতগুলি সংখ্যা, তাহলে তুমি ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবে। আচ্ছা এক্সাম্পল আমি এখানে একটা দেওয়া আছে, দেখে নাও। তোমাদের বিজোড় সংখ্যার ক্ষেত্রে এটা তোমরা বুঝতেই পারছো যে এখানে ধরো 21, 23, 25
21, 23, 25 এখানে যদি তুমি গড় নিতে চাও, গড় কত হচ্ছে বলো তো? মিডিল ম্যান 21 দেবে, তাই না? 5 3 8 1 9, এখানে তোমাদের 23 দেবে, তাই না? মিডিল ম্যান 23 দেবে। এবার তুমি ধরো এখানে যদি বৃহত্তম সংখ্যা জানতে চাই, টোটাল সংখ্যা কত পরিষ্কার বুঝে নাও। টোটাল সংখ্যা আছে 3টে, তাই তো? তাহলে 3 থেকে 1 বাদ দাও, পরিষ্কার বুঝে নাও। ক্ষুদ্রতম সংখ্যা বার করতে চাইলে মাইনাস করবে। যদি আমি এক্সাম্পল তোমাদের বলে দিচ্ছি, 21, 23, 25, তাই তো? তাহলে এদের মধ্যে তুমি গড় তো বুঝতেই পারছো 23, হ্যাঁ? গড় যদি 23 বুঝতে না পারো আমাকে বলো, কারণ মিডিল ম্যান সবসময় গড় হবে যদি ডিফারেন্স সেম আছে। এবার বললো বৃহত্তম সংখ্যা কত, এটা তুমি এমনি বুঝতে পারছো যে বৃহত্তম 25, সেটা 21 যদি না বলে দেয়, যদি না বলে দিত যে 3টি সংখ্যা, এরকম বলছে 3টি সংখ্যা বিজোড় সংখ্যা, যদি গড় 23, তাহলে বৃহত্তম সংখ্যা কত? তখন তুমি কি করবে? ফরম্যাট দেখো, 3টে 2টোর ক্ষেত্রে আমরা এমনি চোখে দেখে বুঝতে পারি। যখন কিন্তু অনেকগুলো বলে দেবে, 10টা 15টা সংখ্যা বলবে, তখন যদি তুমি পারবে না, তখন তোমার এই ফরম্যাটগুলো ধরলে খুব ইজি হবে। বোঝা গেল? সেজন্যই বলবো, তাহলে বৃহত্তম যদি জানতে চাই, গড় আমরা জানি 23, আর 3টি সংখ্যা যেহেতু বলেছি 3টি, তাহলে 3 থেকে 1 বাদ দিয়ে দাও, 2, মানে 25 যাবে আমাদের বৃহত্তম। বোঝা গেল? এই যে 3 থেকে 1 বাদ দিয়ে যোগ করবে। ক্লিয়ার? এই হচ্ছে গল্প। যাই হোক, এবং পরপর যদি স্বাভাবিক সংখ্যা বলে, তখন কিনা আমরা করব গড় তার সঙ্গে n-1 করার পরেও তাকে আবার 2 দিয়ে ভাগ করে নিতে হবে। ঠিক আছে? এটা তোমরা যখন আমি অঙ্ক করব প্র্যাকটিক্যালি তোমরা শিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের আরো ব্যাপারটা ইজি হবে। ঠিক আছে? সাপোজ একটা উদাহরণ আমি দিই, ধরো পরপর 7টি সংখ্যার, পরপর কিন্তু, হ্যাঁ, 7টি সংখ্যার, এটা আমি মন থেকে দিচ্ছি, গড় পেলাম 64। কত? 64। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো ফরম্যাট দিয়ে যদি করো, ফরম্যাট দিয়ে খুব ইজিলি তোমরা করে দিতে পারবে। আবার দেখো না, পরপর 7টি সংখ্যা বলেছি, পরপর স্বাভাবিক সংখ্যা বললে কি করব? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলির গড় n-1/2। প্রত্যেকে বুঝতে পারছো? লিখে নি। পরপর সংখ্যার ক্ষেত্রে আমি কি বললাম? গড়ের সঙ্গে প্লাস n-1/2, যেহেতু বৃহত্তম, তাহলে গড় কত? 64। প্রত্যেকে খেয়াল করবে, গড় কত? 64। এবার কতগুলি সংখ্যা ছিল? 7টা। 7 থেকে 1 বাদ দাও, 6/2 মানে 3, তাই তো? একবারে করে দাও, 7 - 1 6/2 3, মানে বৃহত্তম সংখ্যা 67। ক্লিয়ার করতে পারছি? একইভাবে যদি ক্ষুদ্রতম বলতো, একইভাবে যদি বলতো ক্ষুদ্রতম, আমাদের বৃহত্তম কত এসছে? 67। যদি বলতো ক্ষুদ্রতম, কি করতাম? সেম অ্যাজ গড়, এই যে গড় 64, তো এখানে আর প্লাস করতাম না, মাইনাস করতাম। দেখো কি বলেছে? মাইনাস হতো। তাহলে এখানে মাইনাস নিয়ে, যেহেতু এটা n-1/2 বলে 3ই হবে, 3 বিয়োগ করে দাও, উত্তর চলে যাবে 61। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। খুব সহজে আমরা এক লাইনে এগুলো করে দিতে পারবো যদি কিনা ফরম্যাট মনে থাকে। ঠিক আছে? নেক্সট। আচ্ছা, তো এই ছিল আমাদের নাম্বার সিস্টেমের। এবার দেখো, আমরা নাম্বার সিস্টেম শিখলাম, সব শিখলাম, যদি আমরা এর উপরে যদি অ্যাপ্লাই না করি, ঠিক আছে, সেগুলো কিন্তু তুমি বুঝতে পারো যেটা বলছিলাম। দেখো, যদি তোমার আরো কয়েকটা জিনিস আমি বলে দিই, তাহলে আমাদের ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে শুরু হচ্ছে, 2 3, তাই তো, 4 5, এভাবে চলছে। এবার ধরো আমি তোমাকে বললাম এই যে ন্যাচারাল নাম্বারটা, এর কোনো শেষ আছে? নেই, ইনফিনিটি, তাই তো? এটা যতদূর অসীমে চলে যাবে। আর হোল নাম্বার যদি বলি 0 1 2 3 4 5, ঠিক আছে, এটাও তোমাদের চলবে। এবার আমি যদি তোমাদের ঝট করে বলি, বলো তো দেখি, 1 থেকে তোমার পুরো যেতে হবে না, 1 থেকে তুমি 100 অব্দি যাও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, বেশি দূর যেতে হবে না, 5 প্লাস 100 অব্দি এর যোগটা তুমি বলে দাও। ঝট করে তোমাকে যদি বলি, তুমি এবার ঘাবড়ে যাবে যে কি বলছেন, 1 থেকে 100 অব্দি আমি কি করে বার করব? তাহলে এবার তোমাকে যেটা শিখতে হবে, যেটা পরীক্ষায় যেগুলো আসে, মনে রাখবে, যদি 1 থেকে শুরু হয় তাহলে কি ন্যাচারাল নাম্বার, তাই তো? এটা কি স্বাভাবিক সংখ্যা? প্রত্যেকে দেখে নাও, এইগুলো আমরা এতক্ষণ আমরা শিখছিলাম থিওরি, এবার আমরা শিখব প্রবলেম। এটা আমাদের হোল নাম্বার ছিল, তাই তো?
দেখো এবার চট করে কয়েকটা জিনিস আমি বলে দিই। 1 থেকে 100 অব্দি যদি বলে 1 থেকে শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার যদি হয় তাহলে আমরা সাম বার করার ক্ষেত্রে n × n + 1/2 করে দেবো। n মানে হচ্ছে এখানে টোটাল নাম্বার হচ্ছে 100, n মানে হচ্ছে 100 আর 100 + 1 101/2 কাটাকুটি করলে আমাদের দেবে 50, 50 × 101 করে দাও, সঠিক উত্তর দেবে তোমার কত? 5050। ঠিক আছে, বলো ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 1 থেকে 100 অব্দি টোটাল সাম। কত সহজে আমরা বার করলাম, যে বুঝতে পারো না একটু বলবে স্যার আমি বুঝতে পারিনি। এবার তোমার ঝট করে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে বলো তো দেখি, আমি 1 থেকে 100 অব্দি সাম তো আমি বার করতে পারছি, n × n + 1/2 করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা 1 থেকে শুরু হয়েছে বাট 1-এর পরে 2 থাকবে না, 3 থাকবে, 5 থাকবে, 6 থাকবে না, 7 থাকবে, এবার তোমার মাথায় আলটিমেট ঢুকে গেছে যেটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই তো? বিজোড় সংখ্যা অড নাম্বার সিরিজ, তাহলে এটা শেষ হচ্ছে 99 পর্যন্ত। 100 অব্দি যদি দেখি তাহলে 99 গিয়ে শেষ হচ্ছে। এবার বলো তো এই সামটা কত হবে, দেখি কি বলতে পারে, বলো। এইগুলো তোমাদের শিখতে হবে, এই সামটা কত হবে। তাহলে দেখো এই সামটা আমরা কি করে বার করব, আমরা খুব সহজেই সামটা বার করে দেবো, কারণ এখানে অনেক রকম ভাবে বার করা যায়, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলবো, তোমাকে বুঝতে হবে, দেখো বুঝতে হবে। দেখো অনেকে এটা করে ফার্স্ট টার্ম লাস্ট টার্ম, হ্যাঁ মনে রাখবে কি করে, ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম আমি বলে দিই, তোমরা মনে রাখবে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম বাই 2, বা এটাকে রাখো এবং টোটাল নাম্বার কতগুলি আছে বলো তো দেখি। 1 থেকে 99 বা 1 থেকে 100 অব্দি বলো তো কতগুলি জোড় আছে? 50টা, প্রত্যেকে বলবে 50টা। বলো তো 1 থেকে 99 অব্দি বা 1 থেকে 100 অব্দি কতগুলি বিজোড় আছে? তাও স্যার 50টা, ঠিক তো? বোঝা গেল? 50টাই তো, প্রত্যেকে জানো তো? তাহলে 1 থেকে 99 একই কথা, টোটাল 50টা আছে, তাহলে তার সঙ্গে n/2 করে দিলে উত্তরটা চলে আসবে। আমি বোঝাতে চাইছি যে এখানে 1 থেকে মানে 1 + 99 মানে এখানে 100 হয়ে গেল, বুঝতে পারছো? a + l মানে 1 + 99 100 হয়ে গেল, আর এখানে 50/2 কি বললাম? 50, টোটাল নাম্বার কত? 50টা। যদি জোড় বলে তাও 50, ঠিক আছে? প্রত্যেকে বুঝে নাও, যদি বিজোড় বলে তাও 50, এটা প্রত্যেকে জানো, কারণ 50 50 মিলে 100। এখান থেকে যদি কাটাকুটি করো 25 × 100 2500, তাই তো? আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ফরম্যাট। কি করবে, ফার্স্ট টার্ম এন্ড লাস্ট টার্ম কতগুলি সংখ্যা বাই 2 করে দিলে উত্তরটা হয়ে যায়। কিন্তু আমি বলবো এসব করার দরকার নেই, মনে রাখবে 1 থেকে 99 যদি বিজোড় বলে, বিজোড় সংখ্যা যদি তুমি জেনে যাও, টোটাল নাম্বার আমি 50 পেয়ে গেলাম, তুমি ঝট করে 50-এর স্কোয়ার করে দেবে। কি বললাম বলো, ক্লিয়ার? ইয়েস অর নো? কি করবে তুমি? 50-এর স্কোয়ার করে দেবে, বোঝা গেল? কি বললাম? 50-এর স্কোয়ার কত হচ্ছে বলো? 5 × 5 = 25, 2500, বলো ক্লিয়ার? এটা করবে, এই যে এত কিছু না করে এটা করবে, তাহলে এর নাম হচ্ছে কম্পিটিটিভ শর্ট ট্রিক্স, ঠিক আছে? এবার যদি তোমার স্যার, আমি যদি স্যার আপনি তো খুব বলছেন বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যাটা বলুন। তাহলে 2 থেকে শুরু হচ্ছে, 4 এভাবে চলছে, তাই তো? 4 6 প্লাস এভাবে চলছে 98 100-তে গিয়ে শেষ হলো। ক্লিয়ার? বুঝে নাও, এখানে ছিল 1 থেকে 99 মানে বিজোড় সংখ্যা, এখানে 2 থেকে 100 মানে কি সংখ্যা বলো? জোড় সংখ্যা। দেখো যদি তুমি এই ফরম্যাটে করো, প্রথম টার্ম এবং লাস্ট টার্ম ইন্টু n/2 মানে n 50, এখানেও 50, ঠিক আছে? তাহলে সেটাও হবে 2 + 100, তাই তো? মানে 102, আর এখানে 50/2, তাই তো? বুঝতে পারছো প্রত্যেকে? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে কি করব, 102 × 25, বলো ক্লিয়ার? বলো প্রত্যেকে বুঝতে পারছো? এটা করলে যা আসবে, ঠিক আছে? এটা করলেও যা আসবে। তুমি যদি যেটা আমি বলছি শোনো, যদি কিনা বিজোড় সংখ্যা বলে, যদি কিনা জোড় সংখ্যা বলে, তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যা এবং এই সংখ্যা যদি মানে 2 থেকে 100 আমরা বুঝতে পারছি 50টা আছে, তাহলে n কত? এখানেও n 50, তাহলে ফরম্যাট হচ্ছে সাম হচ্ছে n² + n, সেটা আবার কি? n এর স্কোয়ার মানে কত? 50-এর স্কোয়ার একটু আগে আমরা বার করলাম 2500, তার সঙ্গে আরো n মানে 50 জুড়ে দাও, উত্তর হবে 2550, বলো ক্লিয়ার? তাহলে এটাও দেখবে তোমাদের 2550-এ যাবে, বলো ক্লিয়ার? বোঝা গেল? বলো এইটুকু আমরা শর্ট ট্রিক্স শিখবো, এটা এই যে সাম। আর যদি না বুঝতে পারো
এটা করবে, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম টোটাল n/2। বলো ক্লিয়ার? হ্যাঁ, দুটো প্রসেস আমি শেখাচ্ছি তোমাদের, তাহলে এইভাবে খুঁটিনাটি আমরা শিখবো। হ্যাঁ, নাম্বার সিস্টেমের উপর থেকে, ঠিক আছে? আজকের ক্লাস প্রথম থেকে যেটা শিখলে অনেক কিছু কিন্তু শিখলে, নাম্বার সিস্টেম, ডিজিট, নাম্বার সব কিছু ক্লিয়ার করলাম। এবার বলো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, এগুলো কিন্তু জাস্ট আমি শুরু করেছিলাম, এবার আস্তে আস্তে এর উপরে অনেক অ্যাপ্লাই তোমাদের শেখাবো। হ্যাঁ, এবার স্কোয়ার নাম্বার হলে কি হবে, কিউব নাম্বার হলে কি হবে, নেক্সট ক্লাসে আলোচনা হবে সেগুলো নিয়ে। মোটামুটি জেনে রাখো, যদি বিজোড় সংখ্যা সাম বলে, ওটার নাম্বার যদি জানতে পারো যে 50টা, 50-এর স্কোয়ার করে বেরিয়ে দেবে। হ্যাঁ, ঝট করে 50-এর স্কোয়ার করবে, উত্তর পেয়ে যাবে। যদি জোড় সংখ্যা বলে, ঝট করে n² + n, n মানে 50, 50-এর স্কোয়ার 2500 + 50, 2500 50, বা না বুঝতে পারলে এটা করতে পারো, সঠিক উত্তর তোমাদের দিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? ওকে, চল, অনেক আলোচনা টপিক আজকে ছিল, তো ক্লাসটা এখানে এন্ড করছি। সেশনটা আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে, প্রত্যেকে লাইক করে দিও, এভাবে আমাদের সঙ্গে জুড়ে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, প্রত্যেকে লাইকটা করে দিও। চলো, টাটা।